দর্শক, শিরোনামে যেমনটা জানাচ্ছিলাম, কক্সবাজারে সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। সেখানে আমরা তার কাছে সরাসরি চলে যাব। মোহাম্মদ, প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে সেখানে ভাষণ দেবার কথা রয়েছে। কি অবস্থা, কখন নাগাদ তিনি ভাষণ দিতে পারেন, সেখানের কি অবস্থা, সব মিলিয়ে যদি বিস্তারিত বলেন। ইশরাত, 22 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের এই সমুদ্র বিধৌত এলাকায় আসছেন, সমুদ্র নগরীতে আসছেন। তার এই সফর ঘিরে কিন্তু আজকে সারাদিন ব্যাপক উচ্ছ্বাস, তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন। শাহজালাল নেমে তিনি পিএম খালিতে একটি কর্মসূচিতে অংশ নিয়েছেন, উদ্বোধন করেছেন, যে খালটি পাতলি খাল নামে পরিচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই খাল খনন করেছিলেন। তিনি কক্সবাজারে নেমেই খাল পুনঃখননের কর্মসূচির উদ্বোধন করেন। এরপরে কিন্তু তিনি দুলাজারা সাফারি পার্কে আসে, সাফারি পার্ক পরিদর্শন করেন এবং সরকারের যে নির্বাচনের প্রতিশ্রুতি, তার সরকারের যে নির্বাচনের প্রতিশ্রুতি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি, তারই অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এরপরে গণঅভ্যুত্থানে শহীদ নেতা ওয়াসিমের কবর জিয়ারত করেন তার পরিবারের সাথে। এরপরে কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। এরপরে তিনি কিন্তু এই চকরিয়ার পৌর বাস টার্মিনাল মাঠে আসার কথা রয়েছে। তিনি এসে এখানে বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য কিন্তু হাজারো নেতাকর্মী, সাধারণ মানুষ অপেক্ষা করছেন। তিনি আজকে সারাদিন যে সফর, এই সফর ঘিরে কিন্তু এখানকার মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। আমি অনেকের সাথে এই কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে কক্সবাজারের যে সমস্যা, মাদক নির্মূলের ক্ষেত্রে সরকারের যে জিরো টলারেন্স ঘোষণা, সেই ঘোষণার বাস্তবায়ন তারা চান। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক, সেই মহাসড়ক 6 লেনে উন্নীত করবার। মোহাম্মদ হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বক্তব্য রাখবেন তখন আমরা সেখানে আপনার কাছে যাব এবং সেখানকার বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নেব। এর আগে কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এ সময় উপস্থিত ছিলেন। এ সময় পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। যাত্রাবিরতির পর চকরিয়ায় পৌর বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। পরে নিজ পরিবার নিয়ে সমুদ্র সৈকতে যাবার কথা রয়েছে তার। আজ রাতেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সফর সঙ্গীরা। পরিচালনার দায়িত্বে থাকুক, বিএনপি দেশ পরিচালনার দায়িত্বের বাইরে থাকুক, সকল সময়ে বিএনপির একটাই প্রধান বিষয়, দেশ এবং দেশের মানুষের স্বার্থ। দেশের মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলেছি, বর্তমানে আমরা কাজ করব, ভবিষ্যতে দেশের মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলবো, কাজ করব, এটি আমাদের প্রতিজ্ঞা। বিএনপি জনগণের সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতেই বাজেটে 60টি নিত্যপণ্যের উপর কর প্রত্যাহার করেছে সরকার। এরপরও বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনা দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি। সকালে কক্সবাজার ঐতিহাসিক পাতলি খাল পুনঃখননের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আশ্বাস দেন, আগামী 1 বছরের মধ্যে 8 থেকে 10,000 কৃষকের কাছে কৃষি কার্ড, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। মোহাম্মদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। সবশেষ কক্সবাজার এসেছিলেন 2004 সালে। 22 বছর পর দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথম কক্সবাজারে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারে আসেন প্রধানমন্ত্রী। দিনের প্রথম কর্মসূচি পিএম খালের পাতলি খালের পুনঃখননে যোগ দেন তিনি।
কোদাল হাতে মাটি কেটে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই খালের পুনঃখননের উদ্বোধন করেন তারেক রহমান। পরে পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, ভোটের কালের দাগ শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে তার সরকার। সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। কারণ এই খাল, এই যে পাতালি খাল, এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় 40,000 মানুষ উপকৃত হবে এই এলাকায়। প্রায় 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। আগামী 1 বছরের মধ্যে 8 থেকে 10,000 কৃষকের মাঝে কৃষি কার্ড, নারীদের স্বাবলম্বী করতে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। এই সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা 8 থেকে 10,000 মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দেব। এ সময় বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, যারা দেশের স্থিতিশীলতা চায় না তারাই এই বাজেটের সমালোচনা করছে। বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। আষাঢ়ের আগাম বৃষ্টি বৈরী উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরের দিনের প্রথম কর্মসূচি পিএম খালির এই পাতালি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন। এখান থেকে তিনি বার্তা দিলেন, তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটির অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন তিনি। তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। পরে চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন দুলাহাজারা সাফারি পার্ক। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যারা যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি হলেও বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। এ সময় পরিবেশ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সবুজ বাংলাদেশ ফিরিয়ে আনার তাগিদ দেন তারেক রহমান। মোহাম্মদ হুসাইন, 71, কক্সবাজার। দেশকে বদলে দিতে কাজ শুরু করেছে সরকার। ফলে সরকারের সব কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে একথা বলেন তিনি। জানান, কৃষি এখন লাভজনক পেশা না হওয়ায় এই খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। যে কৃষিতে যদি সাবসিডি আমরা না দিই, কৃষি এখন আর লাভজনক পেশা নয়। আমার আলুর কৃষক চাইবে, এবার কোনো দাম পায় না, 8 টাকা 7 টাকা দামে পৌঁছে গেছে। ধানের দাম এখন কমছে, কৃষক আতঙ্কিত হচ্ছে। কিছু যদি সে লাভ না করে তাহলে সে উৎপাদন করবে না, সে চলে যাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে, ফ্যান গাড়ি চালাচ্ছে। বেশিরভাগ কৃষক দেখবেন তারা এইসবে চলে গেছে, কারণ লাভজনক। দেশে বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য বা হাব হবে বাংলাদেশ। এজন্য বিনিয়োগে টেকসই পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে এমন আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারত্ব এবং দেশে পরিবেশ বান্ধব
বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের অগ্রাধিকার। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক পরিকল্পনা বিষয়ক এই সম্মেলন। এতে অংশ নিয়েছেন দেশি বিদেশি নীতি নির্ধারক, কূটনীতিক, বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা। শনিবার সকালে সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা, জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য প্রযুক্তি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। আজ জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্য, অর্থায়ন ও প্রযুক্তি বিকাশের প্রেক্ষাপটে আমাদের প্রধানমন্ত্রীরও 3টি মূল লক্ষ্য স্থিতিশীল করা, সংস্কার করা এবং উন্নত করার মাধ্যমে এই প্রতিবন্ধকতাগুলোকে নতুন সুযোগে রূপান্তরিত করার একটি সুস্পষ্ট রূপকল্প রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্য কূটনীতির ক্ষেত্রে আমাদের তার এই রূপকল্পকে বাস্তব কর্মে পরিণত করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী জানান, দক্ষ জনগোষ্ঠী তৈরি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে সুবিধাজনক পরিবেশ তৈরি করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে গণতন্ত্রহীনতায় বাংলাদেশের অর্থনৈতিক খাতে নানা অনিয়ম তৈরি হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বর্তমান সরকার সব সমস্যা দূর করে অর্থনীতিতে সমৃদ্ধি আনার মাধ্যমে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই। আমরা বিশ্বাস করি, স্বচ্ছতা আর প্রত্যাশিত পরিবর্তন বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সেশনে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সহ বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। স্বাধীনতার পক্ষে বিপক্ষে কৃত্রিম মেরুকরণ ভেঙে গণতন্ত্রের পথ তৈরি করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটের, তাই সঠিক বয়ান রচিত করে দেশ এগিয়ে নেবেন তারা। একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত দেশ পুনর্গঠনের স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিশিষ্টজনরা। 1947 সালে যা হয়েছিল, এতে বক্তারা বলেন, বর্তমানে দেশের জন্য জাতীয় ঐক্যমত্যই সবচেয়ে বড় হাতিয়ার। দেশের জন্য যা কিছু মঙ্গলজনক, যা কিছু ভালো দেশের সার্বভৌমত্বের জন্য, সেই ধরনেরই উদ্যোগ গ্রহণ করা উচিত। এটা আমাদের সবার পাবলিকলি আমাদের কমিটমেন্ট। যারা ক্ষমতায় যাবেন, সুযোগ হবেন, তারা সংস্কার এই বিষয়গুলোর ভিত্তিতে তারা কাজ করবেন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার তাদের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপিকে তো জনগণ সমর্থন দিয়েছে এবং আলোচনা ওইটাই ছিল যে নোট অফ ডিসেন্ট সহকারে জনসমর্থন যারা পাবে তারা নোট অফ ডিসেন্ট সহকারে বাস্তবায়ন করবে। তবে আওয়ামী ফ্যাসিস্টের বিষয়ে কোনো ছাড় নয় বলে সতর্ক করেন তিনি। বিরোধী দল, সরকারি দল তো আমরা আছি, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের ধারা বজায় রাখবে সরকার। ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের বয়ানকে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশে, এবং ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র বিজয় লাভ করেছে। ভারতের পুশিনের চেষ্টা রুখতে সার্কভুক্ত দেশগুলোর মানুষের সহযোগিতা চান তিনি। আমাদেরকে যদি পৃথিবীতে আমাদের দেশের বাইরে নতুন কোনো জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। সবার আগে বাংলাদেশি নীতিতে দেশের সব সমস্যা সমাধানের পথ খোঁজা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আগামী 5ই আগস্ট বাংলাদেশের সর্বশেষ রক্তাক্ত বিজয়ী মহান গণঅভ্যুত্থানের দিবস আমরা পালন করতে যাব। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। গণভোটের রায় সবাইকে মানতে হবে। যারা এই রায় মানবে না তারা দেশ ও জনগণের ভালো চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান।
শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশে কথা বলেন তিনি আরও বলেন, সরকার জুলাই আন্দোলনের আদর্শের বিপরীতে হাঁটছে। দেশ চালাতে সরকার ব্যর্থ হয়েছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা এবং সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি নেতা কর্নেল অলি আহমেদ সহ 11 দলের নেতারা। তারা বলেন, এবারের বাজেট বৈষম্য চাপিয়ে দেওয়ার বাজেট। নতুনভাবে বাংলাদেশকে শাসন করতে বিএনপি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তারা। করতে হবে, যদি না করেন তাহলে যেভাবে 96 সালে নিজেরাই শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকারের বিল নিজেরা এনে পাস করতে বাধ্য হয়েছিলেন, এই রেফারেন্ডামও বাস্তবায়ন করতে আপনারা বাধ্য হবে। সুযোগের সময় খুবই সীমিত সময় ফুরিয়ে আসছে। এই সময়ের ভিতরে যদি পরিবর্তন হয়ে যান, আপনাদেরকে অভিনন্দন জানাবো। যদি পরিবর্তন না হয়, তাহলে আপনাদেরকে আপনাদের পরিণতি গুণার জন্য প্রস্তুত থাকতে হবে। তরুণদের হাতে নেতৃত্ব ও দায়িত্ব অর্পণের মাধ্যমেই সরকার দেশকে এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সীমান্তে মাদক পাচার ও পুশিন বন্ধ করাকে বর্তমান সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জিয়া দম্পতির সমাধিতে যুবদলের শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই কথা বলেন। সিফাত ফারুকের প্রতিবেদনে বিস্তারিত। যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে নিয়ে শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের সাথে ছিলেন দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সংগঠনটির নতুন নেতারা যুব সমাজের সামনে থাকা সকল চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার করেন। যারা মিথ্যা প্রপাগান্ডা করছে, যারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো যুবদলকে নিয়ে। আগামী দিনে দেশ গঠন করার কাজে যুবদল যে কোনো নির্দেশনা পালন করবে রাষ্ট্রের পক্ষ থেকে। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত এবং সীমান্তে মাদক পাচার ও পুশিন বন্ধ করে দেশের স্বার্থ রক্ষা করবে সরকার। যুবকরা বেকার হলে বিপদগামী, তাদের কর্মসংস্থান করা এবং কর্মসংস্থানের মাধ্যমে তারা তাতে স্বনির্ভর হতে পারে, তারা তাদের পরিবারকে সহযোগিতা করতে পারে। শুধু যুবদলের যুবক না, সারা দেশের যুবকদেরই কর্মসংস্থান করা আজকে একটা বড় চ্যালেঞ্জ আমাদের। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, তরুণদের হাতে দায়িত্ব দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় সরকার। যুবদলের কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী করার আহ্বানও জানান তিনি। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। যুবদলের এই নতুন কমিটিকে তিনি সেই শক্তি দেন, সাহস দেন, তৌফিক দেন যে তারা সারা বাংলাদেশে যুবদলের একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারে, যারা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার কাজে নিজেকে নিয়োজিত করে। নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রার দিনে যুবদলের সামনে তুলে ধরা হয় তরুণদের নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন ও জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার। সিফাত ফারুকি, ৭১, ঢাকা। প্রস্তাবিত বাজেটে প্রায় ৭ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অর্থনীতিবিদদের দাবি, দেশের অর্থনীতি এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, ফলে বর্তমান সরকারের জন্য ৬.৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা অসম্ভব নয়। মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার সরকারের পরিকল্পনাও বাস্তবায়নযোগ্য বলে তারা জানান। এজন্য সরকারকে মোকাবেলা করতে হবে বেশ কিছু চ্যালেঞ্জ। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। আলোচক, দর্শক, বাজেট ২০২৬-২৭ প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আলোচনার আয়োজন করে পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার পিটিআরসি, যেখানে প্রস্তাবিত বাজেটের ভালো মন্দ নানা দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। ভাবছিলাম যে আসলে বাজেটটা কি জন্য দরকার। বাজেটে ৬,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থ বছরে সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ১৮.২% বেশি। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য নির্ধারণ করা হয়েছে ৬,০৪,০০০ কোটি টাকা, সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে যা ২০.০৮% বেশি। এটি অর্জন অসম্ভব বলে জানান বক্তারা। তো যত পলিসি, যত ইকোনমিক থিওরি দেন, জিনিসপত্রের দাম, প্রোডাকশন কস্ট যদি না কমান, তাহলে ইনফ্লেশন যাবে না আমাদের দেশ থেকে। এটা হলো বাস্তব সত্য কথা। 60 প্রোডাক্টসে, এসেনশিয়াল প্রোডাক্টসে
কিছুটা অ্যাডভান্স ট্যাক্স কমানো হয়েছে। ওনাদের ধারণা আছে যে চাল ডাল তেল নুনের দাম একটু কমাতে হবে। যত রকমের অ্যাডভান্স ট্যাক্স আছে সবগুলো বাতিল করে দিলেই তো হয়। ঘাটতি মেটাতে 2,43,000 কোটি টাকা ধার করবে সরকার। তবে আগামী অর্থ বছর শেষে এই ঘাটতি 3.5 লাখ কোটি টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোই 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তারা। বর্তমান সরকার বলেছিল যে আমরা আসলে অর্থনীতিটাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আসলে অর্থনীতি অলরেডি ঘুরে দাঁড়িয়েছে, কারণ সরকারের তথ্য এবং উপাত্ত বলেছে আমরা 3.97% প্রবৃদ্ধি অর্জন করেছিলাম বিগত অর্থ বছরে, এবং এই বছরে যেটা চলতি অর্থ বছর সেখানে আমরা 4-এর অধিক প্রবৃদ্ধি অর্জন করেছি। অতএব অর্থনীতি আর ঘুরে দাঁড়াতে হবে, তার জন্য চেষ্টা করতে হবে, সেটা বর্তমান সরকারের আর করতে হবে না। সম্পত্তি কিনে কালো টাকা সাদা করা যাবে এবং এ নিয়ে প্রশ্ন করা যাবে না। বাজেটে এমন প্রস্তাবনার সমালোচনা করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। গতকালই তো বলেছেন এনবিআর এর চেয়ারম্যান, না কালো টাকা সাদা করার কোনো প্রভিশন আমি রাখিনি বা নাই। কিন্তু আবার দেখা গেল যে এখানে লিখলেন যে ফ্ল্যাট বাড়ি কেনে এগুলো কিনতে হলে আপনি পাবেন, করের হারটা বোধহয় একটু বলেছে। তার চাইতে বড় কথা ওই একটা সেন্টেন্স তার কেন যোগ করতে গেল যে কেউ কোনো প্রশ্ন করবে না, এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন করবে না। এই এক কথা বলেই কিন্তু পুরো জিনিসটাকেই ডাল ফাঁকি দেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন গবেষণা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাজেদুল হক। এটা ঐতিহাসিক বাজেট কে বলছে? কারণ আপনার জিডিপি 13% বাজেট ঘোষণা করছে, যেখানে পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া অনেক দেশ 18% 19% জিডিপির বাজেট ঘোষণা করে। আপনার ডেভেলপড ইকোনমি 26% 28% জিডিপির বাজেট ঘোষণা করে। দিস ইজ নট হিস্টোরিক্যাল বাজেট। সুতরাং আমরা এই ধরনের কথাগুলো থেকে আমরা বের হয়ে এসে আমরা বাজেট বাস্তবায়নের দিকে আসলে মনোযোগ দিব। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর করার ঘটনায় তার বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এই ঘটনায় এক এসআই সহ 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং এক পুলিশ সোর্সকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার ফ্লাইওভারের মুখে নাঈম এই মারধরের শিকার হন। বামুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে বিমানে চট্টগ্রামে ফেরেন জাতীয় দলের অফ স্পিনার নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে গভীর রাতে লালখানবাজার ফ্লাইওভার এলাকায় তার গাড়ি থামায় পুলিশের একটি টিম। নাঈমের অভিযোগ, তার অটোরিকশায় চোরাচালান যাচ্ছে অভিযোগ তুলে মারধর করা হয় তাকে। তিনি নিজে এবং আশপাশের লোকজন তার জাতীয় ক্রিকেট দলের পরিচয় দেওয়ার পরও থামেনি পুলিশ। নাম কি? ধাক্কা মেরে আমাদের কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, আমার কথা বলছে। তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিয়েছি, আমার মোবাইল নিয়ে নিছে। এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতো ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপে ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগ টেনে বের করছে। সিভিল ড্রেসে ছিল, ছিল আরেকটা ছেলে আমাকে পাঞ্জাবি পরা, ওইটা এখানে হ্যাঁ ডিবি ওই এখানে আসছিল। আসার পর মানে থানায় আসছিল আপনাকে নিয়ে? না না, ওরা আমাকে আনছে, আনার পর ওনাকে বলছে এই সেকেন্ড ওসিকে বলছে আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বলো। ওসি আমাকে ওসি আপনাকে বলতেছে, আমি ওনাকে পরিচয় দিয়েছি, চোখ নিচে নামাই। নাঈম আরও জানান, ওই রাতে তাকে জোর করে নেওয়া হয় খুলশী থানায়। পরে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালক ইসরাফিল খসরু ঘটনা জেনে থানায় ফোন করলে তার উপর তাণ্ডব থামে। পুলিশের সাথে ছিল। এই ঘটনায় খুলশী থানায় মামলা করেছে নাঈমের পরিবার। আমাদের পক্ষ থেকে যা যা করার সব করছি আমরা। এখন বাকিটা হলো পুলিশ কি করে এবং কি অ্যাকশনে যায় সেটাই দেখার বিষয়। ওর এখানে, তারপর কোমরের এখানে, তারপরে এখানে পায়ের এখানে পাইপ দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে। আমি এটা ন্যায্য বিচার চাই। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করতে সকালে নাঈমের বাসায় যান সিএমপি কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় কমিশনার জানান, অভিযুক্ত এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেলকে প্রত্যাহার করা সহ
তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এই ঘটনায় সোহেল নামে পুলিশের এক সোর্সকে আটক করা হয়েছে। একটা ইনফরমেশন ছিল, বাট যেটাই থাকুক ইনফরমেশন যাই থাকুক কাজটা প্রফেশনালি করতে হবে, আনপ্রফেশনাল কাজ করার কোনো সুযোগ নাই। আমরা ওনার সাথে কথা বলেছি, দুঃখ প্রকাশ করেছি। আমি 3 জনকে ক্লোজ করেছি, তার মধ্যে 2 জনকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করেছি। 3 সদস্য একটা কমিটি হয়েছে এবং অপেশাদার আচরণের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বিভাগ। কোনো সদস্যের পুলিশিং প্রক্রিয়া যথাযথ না হলে তার কোনো দায় পুলিশ প্রশাসন নেবে না বলেও জানান সিএমপি পুলিশ কমিশনার। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। রাত নামলে বদলে যায় বাংলাদেশ ভারত সীমান্তের চিত্র। ভারতের সীমান্ত আলোয় সজ্জিত, কাঁটাতারের বেড়ায় সুরক্ষিত। অন্যদিকে বাংলাদেশের দিকটা অরক্ষিত, যার সুযোগে আলো বন্ধ করে রাতের বেলায় অনেকেই ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষীরা। তবে আলো আধারের এই কঠিন পরিস্থিতিতে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। দেশের উত্তর পশ্চিমের সীমান্ত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন মোহন ইসলাম। এপারে বাংলাদেশের সর্ব উত্তরের পঞ্চগড় আর ওপাশে ভারতের শিলিগুড়ি। এখন মধ্যরাত, এই মধ্যরাতেও সীমান্ত পাহারায় আছে বিজিবি এবং স্থানীয় মানুষ। কোনোভাবেই কোনো অনুপ্রবেশ কিংবা কোনো পশিন তারা করতে দিবে না বলে বদ্ধ ভারত বলে পুশিং আমার এদিকে পার করে দেয়। আমরা এই যে তার জন্য এই যে বিডিআরের সাথে আমরা সবাই গ্রামবাসী মিলে সবাই সহযোগিতা করতেছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই না যে ভারত থেকে কেউ অবৈধভাবে আমাদের বাংলাদেশের ভিতরে প্রবেশ করুক। আমাদের এইদিকে বাসা আসলে তো আমাদের কিভাবে আছে। এটি বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর সীমান্ত, আর ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত। মাঝে 2টি নদী আছে, কাঁটাতারে বেড়া রয়েছে। এই অবস্থাতেও গেল রবিবার 28 জনের মতো মানুষকে ঠেলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করিয়েছে বিএসএফ। দেশ স্বাধীনের পর থেকে এই সীমান্তে কখনো কোনো সমস্যা হয়নি ভারত বাংলাদেশের মধ্যে। তবে এবারের ঘটনায় হতবাক এখানকার অধিবাসীরা। আমরা তো ভয়ভীতি আতঙ্কের মধ্যে আছি এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরকমই আর কি পথেই চলছে। জনগণ আছে যখন লাইট টাইট সব মারতে লাগে তখন এরা কিন্তু আলো টালো সব বন্ধ করে দেয়। বন্ধ করে যখন লোকজনের থেকে যখন চিল্লায় বাংলাদেশি, তখন এরা কিন্তু সব পিছিয়ে যায়। ভারতে সুরক্ষিত সীমান্ত, অতিরিক্ত জনবলের বিপরীতে সীমাবদ্ধতার মধ্যে বিজিবি ও স্থানীয় মানুষ অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছে বাংলাদেশের 4500 কিলোমিটারের বেশি সীমান্ত। মোহন ইসলাম, ৭১, নিতপুর, নওগাঁ।